যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা অনার্স কোর্সে কিংবা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এবছরের নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকবে, তাই তোমাদের 5 নম্বরের দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ক্লাসে আলোচনা করব। প্রশ্ন দুটো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কর্তৃত্ব কাকে বলে, এর বৈশিষ্ট্য। আরেকটা প্রশ্ন হচ্ছে তোমাদের কর্তৃত্ব কাকে বলে, অর্থাৎ কর্তৃত্বের ধারণা। এগুলো তোমাদের 5 নম্বরের জন্য তোমাদের কতটা লিখতে হবে দেখো। তোমাদের 5 নম্বরের জন্য বেশি লেখা কিন্তু যাবে না, এখানে তোমাদের 80 থেকে 100 ওয়ার্ডের মধ্যে তোমাদের লিখতে হবে। বিষয়টা মনে রাখবে যে 5 নম্বরের প্রশ্নের উত্তর অনেক বড় করে লেখা যাবে এমন নয়। 80 ওয়ার্ড থেকে 100 ওয়ার্ডের মধ্যে তোমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। আজকে এই দুটো প্রশ্নের উত্তর তোমাদের প্রথমে সংক্ষেপে বলে দেব, তারপরে নোটসটা নিয়ে আলোচনা করব। তারও আগে বলে রাখি যে তোমরা যারা সেমিস্টার 1 অর্থাৎ প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, এই বোর্ডে যে নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। দেখো, আমাদের প্রশ্নটা ছিল, প্রথম প্রশ্ন, কর্তৃত্ব কাকে বলে, তার বৈশিষ্ট্য। এখানে আমি লিখেছি কি এ একজন পার্সন এবং বি আরেকজন পার্সন, ঠিক আছে? অর্থাৎ এ একজন ব্যক্তি আর হচ্ছে বি আরেকজন ব্যক্তি। ভালো করে বিষয়টা বুঝবে যে কর্তৃত্ব জানতে গেলে প্রথমে ক্ষমতা কাকে বলে সেটা জানতে হবে। তাহলে এখানে কি বললাম, এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি। দেখো, এ যদি বিকে নিয়ন্ত্রণ করে, এ বিকে যদি নিয়ন্ত্রণ করতে পারে এবং তার উপর এ বি এর ওপর যদি প্রভাব বিস্তার করতে পারে এবং সেই বি যদি এর প্রভাব মেনে নেয়, তাহলে এর কি আছে, এ হচ্ছে এই এ যে পার্সন তিনি হচ্ছে কি ক্ষমতাবান ব্যক্তি, অর্থাৎ এ হচ্ছে কি পাওয়ারফুল ব্যক্তি, পাওয়ারফুল পার্সন। এটাকে বলা হচ্ছে ক্ষমতা। অর্থাৎ একজন যদি অন্যজনের ওপর প্রভাব বিস্তার করতে পারে বা একজন যদি অন্য কয়েকজনের ওপর প্রভাব বিস্তার করতে পারে এবং সে যদি সেই প্রভাবটা মেনে নেয়, তাহলে ধরা হয় যে সেই ব্যক্তির ক্ষমতা আছে, অর্থাৎ এক্ষেত্রে কি এর কি আছে, ক্ষমতা আছে। তাহলে বুঝতে পারলে ক্ষমতা কি জিনিস, যে ক্ষমতা মানে কি অপরকে নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি, অপরকে নিয়ন্ত্রণ করতে পারবে যার মাধ্যমে তাকে ক্ষমতা বলে, আর যিনি নিয়ন্ত্রণ করতে পারে অপরকে তাকে ক্ষমতাবান ব্যক্তি বলে। আর এই ক্ষমতার সঙ্গে যখন বৈধতা, ক্ষমতার সঙ্গে কি বললাম এখানে, ক্ষমতার সঙ্গে তোমার বৈধতা, ক্ষমতা প্লাস বৈধতা, ক্ষমতার সঙ্গে যখন বৈধতা অ্যাড হয়, ক্ষমতার সঙ্গে যখন বৈধতা যুক্ত হয়, তখন তাকে বলে এই অথরিটি মানে কি কর্তৃত্ব। ক্ষমতার সঙ্গে যখন বৈধতা যোগ হবে তখন তাকে কর্তৃত্ব বলা হবে। এবার বৈধতা কি জিনিস, বৈধতা হচ্ছে একটা স্বাভাবিক আনুগত্য। স্বাভাবিক কি আনুগত্য। যেমন একটা ধরো, তোমাদের উদাহরণ দিয়ে বোঝালে কয়েকটা বুঝতে পারবে। দেখো, এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি। প্রথমে কি বললাম, এ কি করছে, বিকে নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ কিভাবে করতে পারে, ক্ষমতা কিভাবে প্রয়োগ করতে পারে, ক্ষমতা দুইভাবে প্রয়োগ করতে পারে। একটা হচ্ছে তাকে কোনো কিছু লোভ দেখিয়ে, যে তোমাকে 5 টাকা দেওয়া হবে, 10 টাকা দেওয়া হবে, 5 লাখ টাকা দেওয়া হবে, এইভাবে লোভ দেখিয়ে সে নিয়ন্ত্রণ করতে পারে। বা এ এমন শক্তিশালী ব্যক্তি যে বিয়ের কাছে যেসব জিনিসপত্র আছে, যে তোমার 5 লক্ষ টাকা কেড়ে নেওয়া হবে, তোমার এত টাকা নিয়ে নেওয়া হবে, তোমার এই জিনিসটা নিয়ে নেওয়া হবে, এইভাবে ভয় দেখিয়েও কি করতে পারে, ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই ক্ষমতার যে ব্যাপার, তার সাথে কি হবে, বৈধতা যুক্ত হবে। বৈধতা যুক্ত হলে কি হবে, কর্তৃত্ব সৃষ্টি হবে। দেখো, বৈধতা কিভাবে যুক্ত হচ্ছে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করো। যে স্বাভাবিক আনুগত্য যদি থাকে তাহলে বৈধতা। যেমন সরকার আমাদের যেটা বলবে সেটা আমাদের কি করতে হয়, মেনে চলতে হয়। যে এটা সরকার থেকে নিয়ম করেছে, আমরা সাধারণভাবে বলি কি এটা সরকারি নিয়ম, এটা সবাইকে মেনে চলতে হবে। সরকারি নিয়ম মানে কি, সরকারের যে ক্ষমতা তার পেছনে বৈধতা আছে, তার পেছনে কি আছে, বৈধতা আছে। অর্থাৎ বৈধতা কারা দিয়েছে, বৈধতা আমরাই দিয়েছি। সরকারকে আমরা নির্বাচন করেছি, যে যারা সরকারে আছে এরা সাধারণ মানুষের কি করবে, ভালো করবে, সেই কারণে তারা বৈধ, সেই কারণে তাদের কিন্তু বৈধতা আছে। আর বৈধতা
আছে বলেই, ক্ষমতার সঙ্গে বৈধতা আছে বলেই তাদের কিন্তু কর্তৃত্ব সৃষ্টি হয়েছে, তাদের কর্তৃত্ব আছে। যেমন করোনার সময় মাস্ক পরতে হবে। কেন মাস্ক পরতে হবে? সরকার থেকে নিয়ম, প্রত্যেককে মাস্ক পরতে হবেই, কারণ সাধারণ মানুষের না হলে ক্ষতি হবে, করোনা রোগটা বিস্তার করে যাবে, সবার মধ্যে ছড়িয়ে যাবে, সেই কারণে মাস্ক পরতে হবে, সরকারি নিয়ম। কারণ কি? সরকারের বৈধতা আছে। বুঝতে পারলে? এবার আরেকটা জিনিস আরও ছোটোভাবে বোঝাই তোমাদের, যে তোমরা স্কুলে যাচ্ছ, এখন তো কলেজে যাচ্ছ, আগে স্কুলে যেতে, স্কুলে গেলে কি হতো? স্কুলের একটা ইউনিফর্ম ছিল, স্কুলের একটা নির্দিষ্ট ড্রেস ছিল, সেই ড্রেসটা তোমাকে পরে স্কুলে যেতে হতো। কারণ কি? কারণ হচ্ছে সেখানে নিয়ম ছিল যে তোমাকে স্কুলে গেলে কি করতে হবে? সেই ড্রেসটা পরে যেতে হবে। আর তোমরা সেটা কি করতে? মেনে নিতে, যে হ্যাঁ আমি স্কুলে এসেছি, আমাকে এই ড্রেসটাই পরে আসতে হবে। কারণ কি? স্কুলের একটা ক্ষমতা তো ছিলই, ক্ষমতার সঙ্গে সঙ্গে বৈধতা ছিল। কারণ কি? স্কুলের যে ক্ষমতা সেটা বৈধ ক্ষমতা। আর অবৈধ ক্ষমতা কি সেটাকেও বুঝিয়ে দিই, যে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার অবৈধ ক্ষমতা মানে কি? আপনি যে বৈধ ক্ষমতা বলছেন, তা অবৈধ ক্ষমতা মানে কি? দেখো, অবৈধ মানে ক্ষমতা মানে এরকম, কোনো একটা ব্যক্তি বা ব্যক্তি সংগঠন কি করলো? ব্যক্তি সংগঠন ভারতের ওপরে কি করলো? কোনো একটা ব্যক্তি সংগঠন এসে ভারতের সম্পূর্ণ ভারতটাকে সে কি করলো? নিজের আয়ত্তে করে নিল, নিয়ে কি করছে? যে নিজের মতো শাসন পরিচালনা করছে। কি খেতে হবে মানুষকে, কি পড়তে হবে মানুষকে, কিভাবে চলতে হবে, কি শিক্ষা নিতে হবে, সমস্ত কিন্তু কি করছে? সেই ব্যক্তিটা কি করলো? কন্ট্রোল করতে শুরু করছে। কিন্তু সাধারণ মানুষ সেটা মেনে নেয়নি। এইটাকে বলা হচ্ছে কিন্তু যে এটা কিন্তু এর পেছনে বৈধতা কিন্তু থাকে না। সাধারণ মানুষ যেটা মেনে নেয়, সাধারণ মানুষ যেটাকে নিজেদের কল্যাণকর বলে মনে করেন, সেটাকে মেনে নেয়, আর সেই তার পেছনে বৈধতা থাকে, সেই ক্ষমতা কিন্তু স্থায়ী হয়। সামরিক মানে সেনাবাহিনীর যিনি প্রধান, তিনি যদি মনে করেন সেনা দিয়ে একদিন দেশটাকে দখল করে নিতে পারে, কিন্তু সেই ক্ষমতা স্থায়ী হবে না, কারণ তার পিছনে বৈধতা থাকবে না, আর বৈধতা না হলে কর্তৃত্ব তৈরি হবে না। বুঝতে পারলে কর্তৃত্বর কনসেপ্টটা? এবারে এখানে কর্তৃত্বর কিছু বৈশিষ্ট্য আছে। পরের প্রশ্ন, যে কর্তৃত্বের কিছু বৈশিষ্ট্য তোমরা পাবে, যেমন 1 নম্বর বৈশিষ্ট্যেই তোমরা পাবে যে ক্ষমতা স্থায়ীভাবে বজায় রাখতে গেলে ক্ষমতাকে কর্তৃত্বে রূপান্তরিত করতে হবে। তারপরে কর্তৃত্ব আপনা আপনি আসে না, এর জন্য উদ্যোগ নিতে হবে। এভাবে আমি নোটে বলে দিয়েছি, এগুলো তোমরা নোটসে আমি বুঝিয়ে দিয়েছি, বুঝে যাবে। দেখো নোটসটা। আর তোমরা যারা অনার্স কোর্সে বা পাস কোর্সে অ্যাডমিশান নিতে চাইছো, তোমরা বোর্ডে যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন তোমাদের ছিল কর্তৃত্ব বলতে কি বোঝো? সেখানে কি বলা হচ্ছে দেখো, রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছে ক্ষমতা। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার বলেছেন, রাজনৈতিক দলগুলি ক্ষমতার দুর্গে বাস করতে চায়। ক্ষমতা অর্থাৎ পাওয়ার, ক্ষমতার সঙ্গে কর্তৃত্ব অর্থাৎ অথরিটি বিশেষভাবে জড়িত। তাহলে ক্ষমতার ইংলিশ যে টার্মটা আছে, ক্ষমতার ইংলিশ টার্ম হচ্ছে পাওয়ার, এবং কর্তৃত্বের ইংলিশ টার্ম হচ্ছে কি? অথরিটি। এই পাওয়ার এবং অথরিটি একে অপরের সঙ্গে কিন্তু জড়িত। কি বলা হচ্ছে দেখো, অধ্যাপক অ্যানাল বলের ভাষায় পলিটিক্যাল পাওয়ার ইউজালি মানে সাধারণভাবে অ্যাকম্পানিসড বাই অথরিটি অর্থাৎ কর্তৃত্বের সঙ্গে জড়িত। তারপরে কি বলা হচ্ছে দেখো, তাই কর্তৃত্ব সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে ক্ষমতা কাকে বলে তা বলা প্রয়োজন। দেখো এখানে ক্ষমতার সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক মর্গেনথাউ বলেছেন, অন্য ব্যক্তির মন ও কার্যকলাপের ওপর কোনো ব্যক্তির নিয়ন্ত্রণ করার সামর্থ্যকে বলে ক্ষমতা। অধ্যাপক বল বলেছেন, শাস্তির ভয় দেখিয়ে অন্যকে নিয়ন্ত্রণ করা যায়, আবার পুরস্কারের লোভ দেখিয়েও নিয়ন্ত্রণ করা যায়। এই রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করতে গেলে কর্তৃত্বের প্রয়োজন। ক্ষমতা স্থায়ী হওয়া দরকার, স্থায়ী না হলে ক্ষমতার প্রতি স্বাভাবিক আনুগত্য থাকে না। শুধু ভয় দেখিয়ে ক্ষমতাকে স্থায়ী করা যায় না। জনগণ যদি মনে করে ক্ষমতার বৈধতা আছে, তবেই তার প্রতি আনুগত্য স্বাভাবিক হবে। এইভাবে ক্ষমতার মধ্যে বৈধতার সৃষ্টি হলে কর্তৃত্ব জন্ম নেবে। গাণিতিক ভাষায় বলা যায় ক্ষমতা প্লাস বৈধতা সমান সমান আছে দেখো কর্তৃত্ব। তারপরে কি বলা হচ্ছে দেখো, স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে বৈধতা বলতে কি বোঝায়? বৈধতা বলতে বোঝায়
কোনো প্রতিষ্ঠানের প্রতি স্বাভাবিক স্বীকৃতি। যখন কোনো জনগোষ্ঠী কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানকে কল্যাণকর বলে মনে করে তখন তার প্রতি গভীর বিশ্বাস জন্মায়। এটা গভীর বিশ্বাস জন্মায় লিখবে। আর এই বিশ্বাস থেকে তাকে স্বাভাবিক স্বীকৃতি জানায়। এই স্বীকৃতি বা আনুগত্য থেকে জন্ম নেয় কর্তৃত্ব। সুতরাং বলা যায় ক্ষমতার সঙ্গে স্বাভাবিকভাবে আনুগত্য বা বৈধতা সৃষ্টি হলে ক্ষমতা কর্তৃত্বে পরিণত হয়। এবার কি বলা হচ্ছে, উদাহরণ দেখো। উদাহরণ হিসেবে বলা যায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সামরিক সরকার প্রতিষ্ঠিত হয়। এই সরকার রাজনৈতিক ক্ষমতা পায় কিন্তু স্বাভাবিক আনুগত্য বা বৈধতা পায় না, তাই তার রাজনৈতিক কর্তৃত্ব থাকে না। অবশ্য কর্তৃত্ব বা বৈধতা ছাড়া কিছুদিন ক্ষমতায় থাকলেও তাকে স্থায়ী করার জন্য জনগণের আনুগত্য বা বৈধতা পেতে চেষ্টা করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, কর্তৃত্ব কাকে বলে? কর্তৃত্বের বৈশিষ্ট্য, অর্থাৎ পরের যে প্রশ্নটা ছিল, অন্য ব্যক্তির মন ও কার্যকলাপের ওপর কোনো ব্যক্তির নিয়ন্ত্রণ করার সামর্থ্যকে বলা হয় ক্ষমতা। এই ক্ষমতাকে প্রয়োগ করতে প্রয়োজন কর্তৃত্বের, আর এই ক্ষমতার মধ্যে বৈধতার সৃষ্টি হলে কর্তৃত্ব জন্ম নেয়। আবার কোনো প্রতিষ্ঠানের প্রতি স্বাভাবিক স্বীকৃতিই হলো বৈধতা। সুতরাং কর্তৃত্ব হলো ক্ষমতা ও বৈধতার সমষ্টি, এটা আগেই তোমাদের বলেছি। ফলে ক্ষমতার সাথে স্বাভাবিক আনুগত্য বা বৈধতা সৃষ্টি হলে ক্ষমতা কর্তৃত্বে পরিণত হয়। যেমন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সামরিক সরকার প্রতিষ্ঠিত হয়। এই সরকার রাজনৈতিক ক্ষমতা পায় কিন্তু স্বাভাবিক আনুগত্য বা বৈধতা পায় না, তাই তার রাজনৈতিক কর্তৃত্ব থাকে না। তবে কর্তৃত্ব বা বৈধতা ছাড়া কিছুদিন ক্ষমতায় থাকলেও তাকে স্থায়ী করার জন্য জনগণের আনুগত্য বা বৈধতা পেতে চেষ্টা করে। তারপর দেখো কর্তৃত্বের বৈশিষ্ট্য। অধ্যাপক অ্যানাল বল কর্তৃত্বের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। সেখানে দেখো প্রথমত কি বলা হচ্ছে, ক্ষমতাকে স্বাধীনভাবে বজায় রাখতে গেলে ক্ষমতাকে কর্তৃত্বে রূপান্তরিত করতে হবে। দ্বিতীয় বলা হচ্ছে কর্তৃত্ব আপনা আপনি আসে না, এর জন্য উদ্যোগ নিতে হবে, আর তার জন্য ক্ষমতাবানকে উদ্যোগী হতে হবে। এক্ষেত্রে বিভিন্ন তথ্য ও প্ররোচনার সাহায্য নিতে হবে। তৃতীয়ত কি বলা হচ্ছে, কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কখনো কখনো সামান্য পরিমাণে বল প্রয়োগের প্রয়োজন আছে। চতুর্থ, আধুনিককালে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য মতাদর্শের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়, কারণ মতাদর্শ সরকারের প্রতি আনুগত্য দেখাতে জনগণকে উদ্বুদ্ধ করে। পরে আছে দেখো মূল্যায়ন। একথা সত্য যে রাজনৈতিক মতাদর্শ জনগণের আনুগত্য এবং রাজনৈতিক কর্তৃত্বকে সুপ্রতিষ্ঠিত করতে সাহায্য করে। সরকারের স্থায়িত্ব অনেকটা নিরাপদ হয়। কোনো দেশে যদি বিভিন্ন মতাদর্শ থাকে তাহলে রাজনৈতিক কর্তৃত্ব সংকটের মধ্যে পড়তে হয়, রাজনৈতিক কর্তৃত্বকে সংকটের মধ্যে পড়তে হয়। তবে অনেকে মনে করেন একটি মতাদর্শ থাকলে বিরোধী মতাদর্শকে দমন করা হয়, ফলে রাজনৈতিক কর্তৃত্ব সংকটের মধ্যে পড়তে পারে। সোভিয়েত ইউনিয়নের ভাঙন তার উদাহরণ। এই ছিল আজকে তোমাদের দুটো প্রশ্নের আলোচনা।